This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমার সহকর্মী লিমা। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই বৃদ্ধ বাম নেতাকে আসবো এই খবরে। বৃদ্ধ বাম নেতাকে খড়গপুরের রাস্তায় ফেলে মারধরের ঘটনা এবং তারপরে তাকে দল থেকে বহিষ্কার, সে খবরে আসবো। কিন্তু তার আগে আরও একবার রাজন্যার বিরুদ্ধে আরও একজন তৃণমূল কংগ্রেসের ভিতরে মুখ খুললেন। আমরা দেখেছি গতকালই প্রিয়দর্শিনী ঘোষ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা পুরসভাতে ডেপুটি মেয়র অতীন ঘোষ, তার মেয়ে যিনি যুবনেত্রী হিসেবে যুব তৃণমূলে যথেষ্ট সক্রিয়, তিনি মুখ খুলেছিলেন রাজন্যার বিরুদ্ধে। আজ মুখ খুললেন দলের আরেক মুখপাত্র জুই বিশ্বাস। ইতিমধ্যেই দলের নেতৃত্বের রোষে পড়েছেন রাজন্যা। কসবা কাণ্ডে মুখ খুলে টিএমসিপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ দেগেই চলেছেন দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। অতীন কন্যার পর রাজন্যাকে এবার নাম না করেই নিশানা করেছেন জুই বিশ্বাস। যোগ্যতা বিচারের জন্যও একটা যোগ্যতা লাগে, যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও এবার সন্দেহ হচ্ছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী। দুদিনে সেই নেত্রী। কোভিড বা প্রাকৃতিক বিপর্যয় এদের মুখ কেউ দেখে না, শুধু ব্যক্তিগত এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা। যদি কেউ মনে করেন যে আমি টিএমসিপির নেত্রী হয়ে গেছি বলে আমি যা খুশি এসে বলবো টিভিতে, তা কেউ তার প্রতিবাদ করবেন না। আমার মনে হয় এখানে প্রতিবাদের প্রয়োজন রয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি। আর তার থেকেও বড় কথা, তার কাছে যদি অভিযোগ থাকে, তিনি সেই অভিযোগকারীর যারা করেছেন তাদের নাম বলছেন না কেন? সেই নামগুলো নিয়ে উনি প্রমাণ দিয়ে উনি অভিযোগ করুন। দলকে জানিয়েছিলেন কি? দলের সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যখন এই ঘটনা ঘটেছে। গতকালই রাজন্যাকে নিয়ে রীতিমতো বিস্ফোরক ছিলেন। একটু আগে বলছিলাম ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা যুব তৃণমূল কংগ্রেস নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। প্রিয়দর্শিনী গতকাল প্রশ্ন তোলেন যে এতদিন চুপ করে বসেছিলেন কেন রাজন্যা? দলকে কেন আগে জানাননি? প্রশাসনকে কেন আগে জানাননি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ায় কথা বলে মুখ হওয়ার চেষ্টা করছে কেন? রাজন্যার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা, যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না, বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। আসলে রাজন্যার অভিযোগ ছিল যে তার বিকৃত ছবি মোবাইলে ঘোরে কলেজে এবং ঘুরত কলেজে, এবং তার মূল মাথা ছিল এই মনোজিৎ, এবং তারপরেও দল কোনো ব্যবস্থা নেয়নি। প্রিয়দর্শিনী ঘোষকে এবার পাল্টা জবাব দিয়েছেন রাজন্যা। প্রিয়দর্শিনী তার অভিযোগের উত্তরে এই কথাগুলি বলার পর রাজন্যার দাবি তিনি ইমিডিয়েট সিনিয়রদের জানিয়েছিলেন, অর্থাৎ অতি দ্রুত জানিয়েছিলেন। কাজ না হয় উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ করেছিলেন। দল ব্যবস্থা নেবে বলে এখনও আশাবাদী রাজন্যা। আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি? বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। এরকম বক্তব্য না যে আমি একার কথা বলছি। আমি আমার ইমিডিয়েট অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। শুভবুদ্ধির উদয় আমার হয়ে গেছে বলেই না রিকুদি আজকে আমি এই কথাটা বলতে পারছি। আর তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। এই মুহূর্তে কসবা ল কলেজ, আপনাদেরকে আগেই বলেছিলাম যে ল কলেজ আজকে খুলেছে, এবং আজকে কসবা ল কলেজ এই মুহূর্তের যে ছবি, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সবেমাত্র আজকের কলেজের পঠন পাঠন শেষ হলো, ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ কলেজ যখন খোলে তখনই বেশ কয়েকজন অভিভাবক প্রশ্ন তুলেছিলেন যে কার ভরসায়, কিসের ভরসায় ছেলে মেয়েকে পাঠাবো। এই মুহূর্তে দেখছেন একের পর এক টেলিভিশন ক্যামেরার সামনে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছেন কলেজ খোলার পর, নতুন করে কলেজ খোলার পর প্রথম দিন ক্লাস করে। দেখছেন সেই ছবি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার বেরিয়ে আসছেন, সাংবাদিকদের কোনো রকম অনির্বন্ধ আমরা দেখতে পাচ্ছি। ভাইস প্রিন্সিপাল এই মুহূর্তে বেরিয়ে আসছেন, কিন্তু মনে হচ্ছে যা দেখে উনি সাংবাদিকদের কোনো রকম প্রশ্নের উত্তর দিতে রাজি নন।
দীক্ষা ভূঁইয়ার কাছে চলে যাবো। দীক্ষা, কি চলছে এখন সেখানে? দেখো কথাই বলতে রাজি না, তিনি পুরো মুখ বন্ধ করে রেখেছেন এবং তাকে পুলিশ দিদি মতন বের করে নিয়ে যাচ্ছে, কিন্তু তিনি কোনো কথা বলতেই রাজি হচ্ছেন না এবং পুলিশের পহরায় তাকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবু আমরা তাকে ধরার চেষ্টা করছি। কোথায় বেরিয়েছিলেন? কোথায় বেরিয়েছিলেন? কলেজ থেকে কোথায় বেরিয়েছিলেন ম্যাডাম? ম্যাডাম দীক্ষা, উনি কি কোন রকম কোনো কথা বলতে রাজি নন? কোন রকম কোনো কথা বলতে রাজি নন এবং পুরো পুলিশি ঘেরাটোপে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। অর্থাৎ তিনি যে পুরো ব্যাপারটা লোকানোর চেষ্টা করছেন সেটা বোঝা যাচ্ছে। ফলে আজ সকালে টিভি9 বাংলার তরফ থেকে দীক্ষা, তুমি আজ সকালে টিভি9 বাংলার পক্ষ থেকে এই এক্সক্লুসিভ খবরটা ব্রেক করো যে যেদিন ঘটনা ঘটে কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা, সেদিনকে রাত না দিন বোঝা যাচ্ছে না, 9:50 টাইমটা সই করেছেন ভাইস প্রিন্সিপাল। তিনি কলেজে ছিলেন 9:50 পর্যন্ত। এই 9:50টা দিন না রাত, শুধু এইটুকু বলতে তার কোথায় সমস্যা হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল আজ দীর্ঘদিন পর কলেজ খোলার পর প্রথম দিনের পঠন পাঠন শেষে ছাত্রছাত্রীরা বেরিয়েছেন এবং ভাইস প্রিন্সিপাল তাকে কার্যত পুলিশি ঘেরাটোপে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। কিন্তু কেন? তার কারণ আজ সকালেই টিভি9 বাংলা এক্সক্লুসিভ এই খবর ব্রেক করে যে কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি গণধর্ষণের ঘটনার দিন কলেজে উপস্থিত ছিলেন এবং তিনি 9:50 কলেজ থেকে বেরিয়েছেন। যদিও এই 9:50 টাইমটার পরে এম বা পিএম তিনি লেখেননি। ঠিক এই প্রশ্নটি সাংবাদিকরা করছেন, সেদিন আপনি কখন কলেজ থেকে বেরিয়েছিলেন? ভাইস প্রিন্সিপাল কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পেলেন যে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে রীতিমতো ব্যারিকেড করে নিয়ে গিয়ে একটি কালো হলুদ ট্যাক্সি, কলকাতা শহরে খুব পরিচিত ট্যাক্সি, তাতে পুলিশ কর্মীরা তাকে একরকম গার্ড করে তুলে দিলেন। এখনো সাংবাদিকরা সেই গাড়িটিকে তাড়া করে ফলো করে কথা বলার চেষ্টা করছে। দেখলে পুরো ট্যাক্সিতে করে তাকে পুলিশ তুলে নিয়ে বেরিয়ে গেল। তিনি কোন রকম উত্তর দেওয়ার চেষ্টাও করলেন না এবং পুলিশে ব্যারিকেডে তাকে নিয়ে যাওয়া হলো এবং রীতিমতন তিনি মুখে কুলু পেটেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো 9:50 এবং 9:50 মানেটা কি, 25 তারিখ তিনি কখন ঢুকেছিলেন, কখন বেরিয়েছিলেন। কিন্তু যেভাবে তাকে পুলিশ প্রোটেকশনে নিয়ে যাওয়া হলো এবং সেখানে যে প্রোটেকশনে নিয়ে যাওয়া হলো এবং তাকে একটা ট্যাক্সি দেখে তুলে দেওয়া হলো এবং সঙ্গে তার একজন কলেজের স্টাফকে দিয়ে দেওয়া হলো, কারণ এখানেই তার কাছাকাছি তার বাড়ি। ফলে তিনি যে মুখে কুলু পেটেছেন সেটা পুলিশের নির্দেশে না নিজে থেকে কুলু পেটেছেন এখন বোঝা যাচ্ছে না। কিন্তু তার রেজিস্টার্ড খাতায় 9:50 এবং 9:50 যেখানে এএম পিএম কোথাও
মেনশন নেই। এবং পরবর্তীটা ক্ষেত্রে দিন দেখা গেল সকালবেলায় প্রথমে 9:30, সেটা 10:15, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল রাত্রি 8:30 PM। প্রথম জুন মাসের খাতায় কোনো AM PM এর আমরা নোট দেখলাম, কিন্তু সেটাও কেটে করা হলো হাফ ডিউটি এবং সিইউ এর যে সিলেবাস মিটিং সেখানে গেছেন। আজকে যখন উনি বেরোলেন সকাল থেকে আজকে 8টা থেকে 2টা পর্যন্ত ছিল, পুরো পুলিশি পাহারায় বের করা হলো তাকে। এবং সাংবাদিকরা যখন ছেকে ধরলেন এই রেজিস্টার খাতা নিয়ে, রীতিমতন তাকে ট্যাক্সি ডেকে জোর করে তুলে দেওয়া হলো সংবাদ মাধ্যমের সাথে। দীক্ষা, এখানেই প্রশ্ন, সাংবাদিকদের এই একটি প্রশ্নের উত্তর তো নয়না চট্টোপাধ্যায় দিয়ে যেতেই পারতেন যে তিনি সেদিন কখন কলেজে এসেছিলেন আর কখন বেরিয়েছিলেন। এই যে টাইমগুলো যার পাশে তুমি বলছিলে যথাযথভাবে যে কোনো AM PM লেখা নেই, কিন্তু 9:50 যিনি এসছেন এবং 9:50 যিনি বেরিয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি যদি 9:50 AM এসে থাকেন তাহলে 9:50 AM বেরিয়ে গেছেন কলেজ থেকে, মানে সকালে এসছেন আর বেরিয়েছেন। যাওয়ার সই আর বেরোনোর সই কি একই সঙ্গে করেছেন? মানে ওনার কাছে খালি জানার ছিল যে 25, শুধুমাত্র এটুকুনি জানার ছিল 25 তারিখ ঘটনার দিন উনি কখন কলেজে এসেছেন এবং কখন কলেজে বেরিয়ে গেছেন। কিন্তু তিনি কোনো মুখই খোলেননি, রীতিমতন পুলিশে পাহারা। এবং পুলিশও এখানে দেখা গেল তাকে কিন্তু পাহারা দিয়ে নিয়ে গেল এবং তাকে কোনো যাতে মুখ খুলতে না দেয় সেটা পুলিশকেও আজকে দেখা গেল খুব একদম বলতে পারা যায় যে তাকে পাহারা দিয়ে নিয়ে যাবার একটা ভূমিকায় দেখতে পাওয়া গেল। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশও এই ব্যাপারটা জানতো যে উনি সেদিন ছিলেন অফিস মানে তার কলেজে? পুলিশ কি বাঁচানোর চেষ্টা করছে? না হলে সামান্য একটা প্রশ্ন, তিনি 25 তারিখের ঘটনার দিন কখন এসেছিলেন কখন গিয়েছিলেন এটুকুনি একজন ভাইস প্রিন্সিপাল বলে যেতেই পারতেন। কারণ আগের দিনে যখন আমরা দেখেছিলাম তখন 27 তারিখে যখন প্রকাশ্যে পুরো ব্যাপারটা এলো, তিনি বলেছিলেন আগের দিন তিনি সকালবেলায় জেনেছেন নিরাপত্তারক্ষীর কাছে। ফলে আজকে যখন রেজিস্টারটা সামনে এলো প্রকাশ্যে, তিনি 9:50 বেরিয়েছেন এবং 9:50 এসেছেন এবং 9:50 বেরিয়ে গেছেন, AM না PM তিনি কিন্তু বলতে পারলেন না। এবং তাকে পুরো পুলিশি পাহারায় রীতিমতন জোর করে ট্যাক্সিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দ তিনি মুখ থেকে বার করলেন না। এটাই দেখার বিষয় যে তিনি সত্যি বলছেন না ভুল বলছেন, নাকি পুলিশ এবার কিছু আড়াল করার চেষ্টা করছে। কারণ পুলিশই যা পহরা ছিল সেটা কিন্তু আজকে দেখার মতন, তাকে কোনো মুখ খুলতে দেওয়া হয়নি, তিনি নিজেও মুখ খোলেননি। আপাতত ধন্যবাদ তোমাকে দীক্ষা। অর্থাৎ লিমা, আমরা দেখতে পেলাম কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল আজকে বোধহয় এই প্রশ্নটার উত্তর এড়াবেন বলেই আগাম পুলিশি ব্যবস্থা করে ফেলেছিলেন। এবং যে পুলিশ এত নিখুঁতভাবে তদন্ত করছে এবং তদন্তের কোনো একটি জায়গাও বাদ রাখছে না ধরবার জন্য বলে বারবার দাবি করা হচ্ছে, সেই পুলিশ কেন হঠাৎ করে ভাইস প্রিন্সিপালকে সাংবাদিকদের প্রশ্নের সামনে আড়াল করবার জন্য এমন গুরুদায়িত্ব পালন করতে গেল, সেটাও আপাতত একটা ধোঁয়াশা হয়ে রয়ে গেল লিমা। এবং আমার মনে হয় এই যে ছবিটা যেটা TV9 বাংলা দেখিয়েছে সেটা বোধহয় আমাদের ভাইস প্রিন্সিপাল মানে ল কলেজের ভাইস প্রিন্সিপাল জেনে গিয়েছিলেন এবং জানতেন যে এই প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে। এক্স্যাক্টলি, এবং সেই কারণেই পুলিশ ডেকে তার কার্যত কলেজ থেকে বেরোনোর পর কার্যত পালিয়ে যাওয়া। লিমা, বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মামলা কিন্তু গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। লিমা, একদম তাই, এই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদব, আরজেডি, ADR এর আর্জি শুনানি 10ই জুলাই রয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, মৌহাসহ এই 4 জন যে মামলাটি করেছেন তাতে একটা মুখ্য বিষয় হলো তারা আশঙ্কা প্রকাশ করছেন যে বিহারের ভোটার লিস্ট থেকে অন্তত 3 কোটি মানুষের নাম বাদ যেতে পারে। যে নিবিড় সংশোধনের কথা বলা হচ্ছে, সমীক্ষার কথা বলা হচ্ছে, তা আসলে কমিশন সেটা সঠিকভাবে করছে না। তার কারণ মৌহারা একটা যুক্তি দিয়েছেন যে যারা এতদিন ভোট দিয়ে এসেছেন তারা কেন নতুন করে ডকুমেন্টস দেখাবেন। একই সঙ্গে তাদের আজকের বিহারের বিভিন্ন সংবাদপত্রে একটি অ্যাডভার্টাইজমেন্ট, একটি বিজ্ঞাপন এসেছে যেখানে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। এই গোটা বিষয়গুলি আসলে অনেকটা ধোঁয়াশা। মৌহারা যেটা চাইছেন, তাদের যেটা আর্জি, বিহারে যেমন এটাকে বন্ধ করা হোক, একই সঙ্গে অন্যান্য রাজ্য যেমন আমাদের রাজ্যেও পরের বছর নির্বাচন রয়েছে, অন্যান্য কোনো রাজ্যেও যাতে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন না জারি করে তারই আর্জি জানানো হয়েছে। একজন বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচি, তিনি এই মামলাটি, ডিভিশন বেঞ্চ রয়েছে, তারা এই মামলাটি আগামী বৃহস্পতিবার শুনবেন এবং সেখানে স্পষ্ট হতে পারে আদৌ এই 4 জন যে মামলা করছেন তাদের যে বক্তব্য সেটা শোনা হবে, নাকি নির্বাচন কমিশন যেভাবে এই নিবিড় সমীক্ষা করা হচ্ছে তাতে শিলমোহর দেবে আদালত। নজর থাকবে। ধন্যবাদ। বিহারে ভোটার তালিকা সংশোধনী বিতর্কের মাঝেই নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। নির্দেশাবলীতে কোনো পরিবর্তন হয়নি, জানিয়ে দিল নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। বিহার ভোটের আগেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR নিয়ে বিতর্ক চলছে। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী মাত্র জানাচ্ছিলেন আপনাদেরকে যে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে, তার মধ্যে রাজ্যের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা একটি মামলাও রয়েছে। শীর্ষ আদালতে দ্বারস্থ হচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অর্থাৎ
এই মামলায় রায় এলে তার ফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযুক্ত হবে, এটা ধরেই নেওয়া যায়। আর এখান থেকে আমাদের চিফ রিপোর্টার নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সিজার মন্ডল। আমি সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, একটা দায় মহুয়া মৈত্রর বোঝা গেল, গুরুতর রাজনৈতিক দায়। এই রাজ্যটা আগামী বছর ভোটে যাবে, ফলে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে মহুয়া মৈত্র তার দলের উদ্বেগের শরিক হয়ে অথবা দলের নির্দেশে কিনা আমি সেটা স্পষ্ট নই, জানি না, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, প্রকাশ্যে বিরোধিতা করেছেন। মহুয়া মৈত্র মামলা করলেন, কিন্তু নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি দিল তাতে কি আরেক প্রশ্ন ধোঁয়াশা তৈরি হলো না ধোঁয়াশা কাটলো, কোনটা? দেখো, ধোঁয়াশার জায়গাটা কোথাও কেন ধোঁয়াশা তৈরি হচ্ছে সেই বিষয়টাই কিন্তু নির্বাচন কমিশন খুব স্পষ্ট করে দিয়েছে যে এখানে কোনো ধোঁয়াশার জায়গা নেই। তার কারণ হচ্ছে বিহারের যে নির্দেশিকা, সেই বিহারের নির্দেশিকা, এই প্রসঙ্গে আরেকটু তোমাকে বলে দিই, আমি শ্রাবন্তীর সামগ্রিক যা তথ্য তার সঙ্গে একটা বিষয় যোগ করব। আজকে শীর্ষ আদালত কিন্তু ইমিডিয়েট এই যে কার্যপ্রণালী যেটা চলছে সেটা কিন্তু বন্ধ করার ক্ষেত্রে সেই যে আবেদন সেটা খারিজ করে দিয়েছে। 10 তারিখ তার শুনানি হবে, কিন্তু সেই পর্যন্ত কিন্তু বিহারের নির্বাচন কমিশন তারা যে ইন্টেন্সিভ যে রিভিশন করছে সেই কার্য প্রক্রিয়া কিন্তু চলবে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে বক্তব্য সেটাও কিন্তু খুবই স্পষ্ট, তারা যে এই রিভিশন করছেন সেই রিভিশনটা কিন্তু ভারতের যে দ্বিতীয় এবং তৃতীয় যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে ধরেই তারা করছেন। কারণ আমরা দেখেছি এর আগে এই নির্দেশিকায় যে নির্দেশিকা নিয়ে সবথেকে বেশি এ রাজ্যের শাসক দল সবথেকে বেশি কনসার্ন, তার কারণ হচ্ছে 1987 সালের 1 জুলাই থেকে টাইম ফ্রেম ধরা হয়েছে বা ডিসেম্বর 2004, এবং এই তোমার নিশ্চয়ই মনে আছে এই দুটো বছরই, অর্থাৎ 1986-তে একটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হয়, 2003-এ একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হয় যেটা পরের বছর অর্থাৎ 2004, এবং অন্যদিকে 1987-তে সেগুলো এনঅ্যাক্ট হয়। এবং সেখানে বলা হয়েছিল এই অনুপ্রবেশ রুখতেই কোথাও বলা হয়েছিল ন্যাচারাল সিটিজেনশিপ সেভাবেই প্রমাণিত হবে যখন একজনের জন্ম জুলাই 1987 পরবর্তীতে বা সেই সময় হবে এবং সেই সঙ্গে সঙ্গে তার একজন বাবা বা মায়ের একজনের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আর 2004-এর ক্ষেত্রে বাবা মা দুজনেরই প্রমাণ করতে হবে। বিহারের এই যে নির্বাচনী সংশোধনী বা রিভিশন যেটাকে বলা হচ্ছে সেটাও কিন্তু মূল যদি বেসিক যে থিওরি বলো বা স্পিরিট বলো সেটার উপর ভিত্তি করেই হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যে রাজনৈতিক যে তরজাটা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে যে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোথাও একটা শাসক দলের আশঙ্কা 2004-এর যে সংশোধনী সেখানেই কিন্তু এনআরসির এম্পাওয়ার করা হয়েছিল, এনআরসি তৈরি করার এম্পাওয়ার করা হয়েছিল, যেটাকে সামনে রেখেই কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেস বারবার এনআরসি আনার চেষ্টা হচ্ছে, এই বক্তব্যটাকে বারবার। বেশ, আমাদের সঙ্গে থাকো সিজার তুমি। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আজকে যে একসঙ্গে করে সবকটি মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে, মহুয়া মৈত্র যার অন্যতম একজন মামলাকারী এই নির্বাচন কমিশনের এসআইআর এর পরিপ্রেক্ষিতে বিহারে, তাতে কিন্তু এই পদ্ধতিটার উপর বা প্রক্রিয়ার উপরে এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিল না। 10ই জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানাচ্ছে তারা নতুন কোন নির্দেশ আনেনি, যা ছিল পদ্ধতি সেটাই তারা ফলো করছে। ধোঁয়াশা কাটলো কিনা, আপনাদের যা উদ্দেশ্য ছিল সেটা এখনো পর্যন্ত সফল হলো কিনা অরূপবাবু? অনির্বাণ বলছেন কি? হ্যাঁ, অনির্বাণ বলছি। অরূপবাবু, আচ্ছা অনির্বাণ, আমি যতটুকু জানি আপনি একজন খুব সেন্সিবল মানুষ। আপনি আমাকে একটা কথা বলুন, আপনার বার্থ সার্টিফিকেট আছে, আমি ধরেই নিচ্ছি, আপনার বাবার বার্থ সার্টিফিকেট আছে কি আমি জানতে চাই। সম্ভবত নেই, কারণ ওই বয়সে ওই সময় অধিকাংশ মানুষের বার্থ সার্টিফিকেট থাকতো না, গ্রামে জন্মেছিলেন ফলে নেই। এক্স্যাক্টলি। এবার যদি কেউ আপনার বাবাকে বলেন যে আপনার বাবার তো বার্থ সার্টিফিকেট নেই, তাহলে আপনার বাবার নাম তো ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, এমনকি আপনিও ভোট দিতে পারবেন না, কারণ আপনিও ভারতের নাগরিক নন। তাহলে সেটা কি গ্রহণযোগ্য হয়? যারা এই দেশে বছরের পর বছর ধরে বসবাস করছেন, যাদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, বহু মানুষের পাসপোর্ট রয়েছে, যারা ভোট দিয়ে দেশের কেন্দ্রীয় সরকারকে নির্বাচিত করেছে, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্বাচিত করেছে, সেই প্রধানমন্ত্রী আর সেই স্বরাষ্ট্রমন্ত্রী মিলে পার্লামেন্টে গিয়ে আইন করে বলছে তুমি আমার ভোটার নও, তুমি আমার দেশের নাগরিক নও। মানে আমার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমাকে সার্টিফাই করে দিচ্ছে আমি দেশের নাগরিক। মানে কতটা নির্লজ্জ, কতটা অবাস্তব জায়গায় গেলে পরে এই ধরনের দুর্নীতি কাণ্ড কারখানা হতে পারে।
খুব স্বাভাবিকভাবে মামলা হবে। মৌমিত্র মামলা করেছেন, আরো একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব মামলা করেন, স্বাভাবিক কারণে। আসলে যে রাজ্যগুলো বিজেপির কাছে কঠিন জায়গা, ওরা বুঝতে পারছে বিহার হারবে, পশ্চিমবাংলায় ওদের ঠাঁই নেই, ওরা সেই রাজ্য থেকে 1 লক্ষে 1 গুচ্ছ লোকের নাম বাদ দিতে চাইছে একটাই উদ্দেশ্যে, যেন তেন প্রকারে ব্যাকডোর দিয়ে হলো সেই রাজ্যের ক্ষমতা দখল করা। সুপ্রিম কোর্টের কাছে গালে থাপ্পড় খাবে কদিন, 10ই জুলাই সম্ভবত সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং আছে, তার আগে এখন ঘুরিয়ে নাক দেখাচ্ছে, পেছনের দরজা দিয়ে বলছে না, যদি আপনি ফর্মটা ফিল আপ করে জমা করেন, ডকুমেন্ট পরে দিলে হবে। কেন বাবা হরিদাস পাল, ফর্ম ফিল আপ করতে হবে কেন? যার আগের ভোটার, যার আগের 5টা ভোটার এসে ভোট দিয়েছে, 10টা ভোট দিয়েছে, যার ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, অন্য ডকুমেন্টস রয়েছে, তাকে কেন ফর্ম ফিল আপ করতে হবে? এই প্রসেসটাই অগণতান্ত্রিক। এই অগণতন্ত্রের চর্চা করছে ইলেকশন। দুর্ভাগ্যজনকভাবে সমস্যাটা কোথায় হচ্ছে জানো? আগে ইলেকশন কমিশনের নিয়োগে একটা নিরপেক্ষতা থাকে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আর লিডার অফ অপোজিশন মিলে নির্বাচন কমিশনার নিয়োগ করতেন, তাতে নিরপেক্ষতা বজায় থাকতো। আর এখন তো 2:1, বিজেপির প্রধানমন্ত্রী, বিজেপির একজন ক্যাবিনেট মিনিস্টার, আর উল্টো দিকে লিডার অফ অপোজিশন ইন পার্লামেন্ট। তাই লিডার অফ অপোজিশনের মত যাই থাকুক না কেন, 2:1, মানে বিজেপি যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে। এই নির্বাচন কমিশনার কৃতজ্ঞতার প্রতিদানে যে বিজেপির দলদাসত্ব করবেন, এটা নতুন কিছু নয়, সেটাই হচ্ছে। এতে দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদটা ঘনিয়ে আসছে। অনেক ধন্যবাদ অরূপবাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমাদের সঙ্গে ছিলেন। বিহারের নির্বাচন এবং সেই নির্বাচনের আগে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এইটা নিয়ে যে বিরাট তরজা তৈরি হয়েছে, সোজা কথায় ভোটার লিস্টের আমূল ছাঁকনি তৈরি করা হবে এবং সেই ছাঁকনিতে ছেঁকে বাদ যাবে কাদের নাম, এই নিয়েই তরজা। বিজেপির দাবি শুধুমাত্র অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য, বেআইনি ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য, অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। আর অন্যদিকে সম্মিলিতভাবে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের দাবি, আসলে দেশের বৈধ নাগরিকদের বাদ দেওয়ার জন্য এই ব্যবস্থা করতে চলেছে বিজেপি। এনআরসি আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, পিতৃপুরুষের ভিটে বাংলায়, আর সেই বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে উত্তমের বিরুদ্ধে। 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখালে তাকে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে। অসম সরকারের অবৈধ অনুপ্রবেশের নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনহাটার বাসিন্দা। রাজ্য সরকার এনআরসি না মানলেও কিভাবে জেলা পুলিশ নোটিশ গ্রহণ করলো, আর সেই প্রশ্নই তুলেছেন উত্তমের আইনজীবী। এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছুটি। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক? যে উনি কোনোদিন আসাম যায়নি, কোনো কিছু হয়নি। এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে, আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার SP অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 সম্ভবত কোচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে SPO এটাকে আবার কি করে সার্ভ করে। উত্তম তফসিলে তালিকাভুক্ত নাগরিক দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কোচবিহারের একজন নাগরিককে কিভাবে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার, প্রশ্ন তুলে অসমের কামরূপ জেলার SP-কে চ্যালেঞ্জ উদয়ন গুহর। 1971-এর আগে এসছেন, 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের SP নোটিশ জারি করেছেন। তার এত
ক্ষমতা কোথার থেকে হলো? ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। উদয়ন গুহ সম্প্রতি বারবার বিতর্কের কেন্দ্রে এসছেন, আবার এসছেন। তিনি নির্দিষ্টভাবে এলাকায় থাকা না থাকা ইত্যাদি নিয়ে কিছু মন্তব্য করেছেন, আপনারা শুনেছেন। আর ঠিক তারই পাল্টা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে এবার হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। নিজের এলাকায় কুকুর ও বাঘ, কোচবিহারের বাইরে ওকে কে চেনে? কলকাতায় এরপরে যা বলেছেন দিলীপ সেটা তার মুখেই শুনুন, তার কারণ সেটা মুখে উচ্চারণ করাটা ঠিক শালীন শোনায় না। वो ठीक है, देखिए घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। तो কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। উদয়ন গুহর যে মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের এই বক্তব্য, এবার সেটাও একবার শুনে নেব। খবর পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে, আর যেন অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এইবার ভোটে আমাদের করতে হবে। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, উদয়ন গুহর বক্তব্যের কোনো ধার নেই বা ভার নেই, এটা আমি অন্তত মানতে নারাজ। রাজনৈতিকভাবে এর আগে আমি দেখেছি উদয়ন গুহ যেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিঁদুর নিয়ে ব্যবসা করছেন বলে ভয়ঙ্কর আক্রমণ করেন, সেদিন দল তার সঙ্গে দূরত্ব তৈরি করলো। তার পরের দিন একই ভাষায়, তার থেকেও কঠোর ভাষায় বা আক্রমণাত্মক ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। ফলে উদয়ন যা বলছেন এটা কি তৃণমূলের দলীয় লাইন সৌরভ? মানে এটাই কি ভবিষ্যতে বলা হবে 21শে জুলাই বা আরো সামনের দিনে? দেখো, 21শে জুলাই এই কথাগুলির প্রতিধ্বনি আদৌ হবে কিনা সেটা কথাটা বলা খুবই কঠিন। তবে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে উদয়ন গুহ হঠাৎ এমন কথা কেন বলছেন, আর হঠাৎ করে বলছেন তা তো নয়, তার একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকভাবেই কিন্তু তিনি একজনকে মারলে 8 জনকে মারতে হবে, এজেন্ট হওয়ার কথা যেন দুঃস্বপ্নেও না ভাবে, এই কথাগুলোরই প্রায় সমার্থক কথা এর আগেও তিনি বলেছেন। রণংদেঘি মূর্তি তিনি ধারণ করেছেন, সেইভাবে কিন্তু দলের দ্বারা খুব যে তাকে ভৎসনা করা হয়েছে তাও নয়। আসলে জায়গাটার নাম কোচবিহার। বিজেপি যে সমস্ত জায়গায় এই বাংলায় প্রথম পদ্মফুল ফুটিয়েছিল তার মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অন্যতম। এখনো সেখানে নিশীথ প্রামাণিকের মতো প্রাক্তন মন্ত্রী রয়েছেন, ফলে সেখানে একটা সাংগঠনিক জোর রয়েছে বিজেপির। যদিও 2024-এর লোকসভা নির্বাচন তারা কোচবিহারে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপির পদ্মফুলের কোথাও একটা কি ধাওয়া করে বেড়াচ্ছে জোড়া ফুলকে? তা না হলে এতটা আগ বাড়িয়ে কথা কেন বলতে হবে? একেবারেই সৌরভ, তাহলে এতটা আগ বাড়িয়ে এত আক্রমণাত্মক কেন হচ্ছেন উদয়ন গুহ এত আগে থেকে? অধীর চৌধুরী কি বলেছেন এই প্রসঙ্গে? কংগ্রেস নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, শুনবো। ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন, তার কবে বিপদ হয়। ওসব খবরের কাগজে আসার জন্য, টিভির আসার জন্য অনেক কিছু বলতে হয়। কখনো সে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিল, এখন তৃণমূলের নেতা, আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহ থেকে। লিমা, দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আমরা আছি। ফুল অ্যান্ড ফাইনালে একটা প্রশ্নের কোনো ফুল অ্যান্ড ফাইনাল উত্তর এখনো পাওয়া যাচ্ছে না, যদিও সবাই সেটা আন্দাজ করছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিন থেকে বা তার একটু আগে থেকে, তার আগের দিন থেকে বলা ভালো, রাজ্য বিজেপির নতুন সভাপতির টার্গেট কি আসলে বাম ভোট? এবার জ্যোতি বসুর প্রশংসায় শ্রমিক ভট্টাচার্য, হ্যাঁ ঠিক শুনছেন, জ্যোতি বসুর প্রশংসায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয়
যুব মোর্চা অথবা বিজেপির রাজ্য যুব মোর্চায় থাকাকালীন যে শ্রমিক ভট্টাচার্যরা সম্ভবত জ্যোতি বসুকে দুবেলা গাল না দিয়ে জল খেতেন না, সেই জ্যোতি বসুর প্রশংসা এবার শ্রমিক ভট্টাচার্য 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের প্রস্তাবে সায় দিয়েছিলেন জ্যোতি বসু। বাঙালির অস্মিতা রক্ষার জন্য দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ তৈরিতে জ্যোতি বসুর অবদান স্মরণ করে এবার মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির, অর্থাৎ বিজেপির খুব কোর জায়গা পশ্চিমবঙ্গ গঠনের জন্য যে কৃতিত্ব তারা আজ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া আর কারোর সঙ্গে ভাগ করতে রাজি হননি, সেই কৃতিত্বের ভাগও তারা এবার জ্যোতি বসুকে দিচ্ছেন। কেন? প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো সরাসরি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, হঠাৎ এত বড় একটা কৃতিত্বের ভাগ শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন জ্যোতি বসুকে এবং তার সঙ্গে ভাগ করতে দিচ্ছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গলাতে অন্য আরো 5 জন বিজেপি রাজ্য সভাপতির মতো এর আগের তিনিও গিয়ে প্রথম রাজ্য সভাপতি হিসেবে শপথ নেওয়ার পরই প্রথম গিয়ে তার গলায় মালাটি দিয়েছে। একেবারেই তাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গতকাল জন্মদিন ছিল এবং আগামীকাল জ্যোতি বসুর জন্মদিন রয়েছে, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জ্যোতি বসুর প্রসঙ্গ বারংবার সামনে নিয়ে আসছেন বিজেপি নেতৃত্ব। তবে শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, আমরা কিন্তু শুভেন্দু অধিকারীর মুখেও এত বেশি করে না হলেও পশ্চিমবঙ্গ গঠনের স্বার্থে বঙ্গীয় আইনসভার সদস্য হিসাবে জ্যোতি বসু যে ভূমিকা পালন করেছিলেন এবং রতনলাল ব্রাহ্মণের কথাও কিন্তু শুভেন্দু অধিকারীও বারংবার উল্লেখ করেছিলেন, কিন্তু কখনো এইভাবে একেবারে স্পষ্ট করে যেভাবে শ্রমিক ভট্টাচার্য বলছেন সেভাবে হয়তো শোনা যায়নি। তার বড় কারণ রাজনৈতিক বিশ্লেষকরা যে কথা বলছেন যে বামেদের যে অল্প ভোট শতাংশ রয়েছে, যেটা লোকসভাতে 6-এর সামান্য বেশি শতাংশ ছিল, বিধানসভার ক্ষেত্রে 5.33% ছিল, সেই ভোট শতাংশ যতটা সম্ভব নিজেদের দিকে নিয়ে আসার প্রচেষ্টাই হয়তো করছেন শ্রমিক ভট্টাচার্য। প্রদীপ্ত আমার সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যের অন্যতম সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন। আমি জয়প্রকাশ বাবু আপনাকে একটু সঙ্গে থাকতে অনুরোধ করছি, তার কারণ শ্রমিক বাবু আসলে এক্স্যাক্টলি কি বলেছেন সেটা একবার আপনাকে আরেকবার শোনায়, আমাদের দর্শকরা শুনুন। শ্রমিক ভট্টাচার্য মুখে জ্যোতি বসুর প্রশংসা ঠিক কিভাবে, কোন প্রসঙ্গে, আরেকবার শুনুন। 1947-এর 20শে জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা। আমি জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমি আপনার প্রতিক্রিয়া চাইব এই প্রসঙ্গে। জয়প্রকাশ বাবু শোনা যাচ্ছে না? কোনো কারণে বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হলো। আমরা শুনে নেব এই প্রসঙ্গে বিমান বসু, বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং প্রাক্তন বামফ্রন্ট চেয়ারম্যান, সিপিআইএম রাজ্য সম্পাদক, প্রাক্তন রাজ্য সম্পাদক, কি বলেছেন। সমীরবাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখন অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। রাজনীতি বিবর্জিত রাজনীতি, সেই রাজনীতি করার পক্ষে আমরা কেউ না, তার জন্য আমাদের জন্ম হয়নি। রাজনীতি বিবর্জিত, রাজনৈতিক দর্শন বিবর্জিত রাজনীতি করার জন্য আমাদের জন্ম হয়নি। সোজা কথা, দর্শন তো আছে। আমরা মানুষে বিভাজন পছন্দ করি না, মানুষের উপর মানুষের শোষণ পছন্দ করি না। সেটা এখনই সেটা সম্ভবপর না হলেও আমাদের লক্ষ্য সেটাই, আর এই লক্ষ্য নিয়ে চলবো। আমি মরে ভূত হয়ে যাব মানে এই নয় যে আমাদের মতবাদটা ধ্বংস হয়ে যাবে। জয়প্রকাশ মজুমদার, আরেকবার আমরা যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ বাবুর সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া চাইব শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আপনি নিশ্চয়ই বিমান বসুও বলছিলেন, আপনি শুনছিলেন তার প্রতিক্রিয়া। না, শ্রমিক বাবু বা বিজেপির বর্তমান নেতৃত্ব তারা চাইছে সিপিএম কে সঙ্গে নিয়ে চলতে। শ্রমিকবাবু কন্ডিশন দিয়েছেন পতাকা আলমারির মাথায় সাহায্য করুক। তারই পরবর্তী ক্ষেত্রে জ্যোতিবাবু খুব মহান লোক, বাংলার অন্যতম নেতা ইত্যাদি বলে শ্রমিকবাবু বুঝিয়ে দিয়েছেন
এই বিজেপি এবং সিপিএম এখন একে অন্যের দোষক, একই মুদ্রার দুই পিঠ। এবার বাংলার মানুষ জানে, সিপিএম কে হাড়ে হাড়ে চেনে, আর বিজেপিকে ভালোভাবেই বুঝে গেছে তাদের এই নীতিহীনতা। সুতরাং সামনের দিনে এর ওপরে না সিপিএম শূন্যতে চলে গেছে, সামনের দিনে বিজেপিও শূন্যতে চলে যাবে। এই অবস্থা কিন্তু বিজেপি নিজেই তৈরি করেছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার বক্তব্যের জন্য এবং প্রতিক্রিয়ার জন্য। তবে এটা যে একেবারে একদম নতুন কথা এমনটা বোধহয় নয়। বছরখানেক আগে আপনাদের স্মরণে থাকবে হয়তো লোকসভা নির্বাচন পর্বে উত্তর কলকাতা লোকসভা আসনে প্রার্থী হওয়ার পরই তাপস রায় একেবারে আলিমুদ্দিন স্ট্রিটে ছুটে গিয়েছিল। তার কারণ আর কিছুই নয়, দলের সর্বক্ষণের কর্মী বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটেই থাকেন। তাপস রায়ের আবদার ছিল বিমানবাবুর কাছে, আপনি আমার এলাকার ভোটার, এবার ভোটটা অন্তত আমাকে দিন। সেই তাপস রায় এই প্রসঙ্গে কি বলছেন শুনব। প্রশংসা করার যেটা সেটা প্রশংসা করতে হবে। রাজনীতিতে সৌজন্যটা একটা বড় ব্যাপার। সেই সৌজন্য নষ্ট করে দিয়েছে গত কয়েক বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দল বাংলায়। তা বাংলায় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অন্য রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে প্রশংসা করবে না তো কি তাদের আক্রমণ করবে, গালিগালাজ করবে? সেটা তো নিশ্চয়ই আমাদের সংস্কৃতি নয়, আমাদের কৃষ্টি নয়, আমাদের শিক্ষা নয়। 21শে জুলাই কি করবেন? জল্পনা আরো বাড়ালেন দিলীপ ঘোষ। 21 তারিখ কোনো না কোনো মঞ্চে থাকবই। 21শে জুলাই এর পর সব সমাধান হয়ে যাবে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুনুন কি বললেন। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখ আসুক। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছিলেন দিলীপ দা আমাদের সঙ্গেই রয়েছেন। শুনুন কি বলেছিলেন তিনি। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। এই যে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, দলের তরফ থেকে নানান মত সামনে আসছেন, বিরোধীরা কি তাতে চুপ? না, কি বলেছেন অরূপ চক্রবর্তী, কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। সবচেয়ে হাস্যকর হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান। মানে দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। আরে বাবু, দিলীপ ঘোষ কোথায় আছেন সেটাই তো বাংলার মানুষ জানতে চাইছে বিজেপির কাছে। দিলীপ ঘোষ বিজেপির মধ্যে আছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে আছেন, না মাঝখানে ঝুলে আছেন? আপনি বলছেন দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। কোথায় আছেন? আপনি যেদিন সভাপতি নির্বাচিত হলেন ভোটাভুটিতে দিলীপ ঘোষ ছিলেন না। আপনাকে যেদিন সম্বর্ধনা জানানো হলো, কেন্দ্রীয় মন্ত্রীরা নেতারা এলো, সেদিনকে দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ অভিমান করে গোসাঘরে কখনো বসে থাকছেন, কখনো দুর্গাপুরে গিয়ে ডুগডুগি বাজাচ্ছেন। তো দিলীপ ঘোষ ডুগডুগি বাজাবেন না গোসাঘরে খিল তুলবেন শ্রমিক বাবু? দিলীপ ঘোষ একটা এত বড় রাজনীতিবিদ, সে কোথায় যাবে না যাবে, কার সঙ্গে থাকবে না থাকবে, সেটা তার নিজের ব্যাপার। তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টির সঙ্গে থাকতে। জানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই, বলারও কিছু নাই। দিলীপ ঘোষও বিজেপি নেতা, সভাপতি যিনি হয়েছেন তিনিও বিজেপি নেতা। নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা বলতে পারে, তারা আহ্বান করেছে তাদের ব্যাপার। এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কোনো কৌতূহল নেই এটা নিয়ে। ফের বিতর্কে রাজ্যের সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল। এবার নাম না করে দলেরই জেলা সভাপতিকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কাটোয়ার বুড়ো বাবু ওখানে বসে ছিপ ফেলছেন। আমাদের টেরা চোখে দেখা যাবে না, কাটোয়া আমার 2 আঙুলের মধ্যে। আমি একবার পুকুর খুলে দিলে কোথাকার জল কোথায় দাঁড়াবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় এমনই হুঁশিয়ারি দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সারা বর্ধমান জেলার রাজনীতিতে সে বর্ধমানে থাকুক আর কাটোয়ার বুড়োবাবু থাকুক, আমরা হলাম 1 নম্বর। এখন আবার শুনছি কাটোয়ার বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন। মাছ ধরবেন কোথায়? মন্তেশ্বরে। আরে বাবা, এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায়? আর কাটোয়া হলো আমার এই 2 আঙুলের মধ্যে, যেমন একসাথে লেগে আছে
আমার বাড়ি ওখানে, জন্ম ওখানে, একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব। সম্প্রতি মন্তেশ্বরে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী লিমা, তাই না? হ্যাঁ, একদম তাই। এবং তারপরই তিনি দলেরই একাংশের বিরুদ্ধে সরব হন এবং সিদ্দিকুল্লাহ কিন্তু স্বভাববশত অন্য কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল টাঙুল তোলেননি, মানে বিজেপি করেছে, সিপিএম করেছে, সবের দিকে হাঁটেনি। তিনি প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলেরই অন্য একটি শিবির করেছে, এমনকি এ দাবিও করেছিলেন এদেরকে দল থেকে বার করতে হবে, নাহলে তিনি দলে থাকবেন না। যদিও ফিরহাদ হাকিমের ফোন আসে তার কাছে, তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, তারপরে সিদ্দিকুল্লাহ একটু নরম করেন এবং তারপরে জানিয়ে দেন তিনি দলেই থাকছেন, কিন্তু এই সমস্ত পচা জিনিস দলে রাখা যাবে না, দেখে দল থেকে বের করতেই হবে। তারপরে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়ার বিধায়ক সম্পর্কে সরাসরি মুখ খুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সজল ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। সজলবাবু, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিশানায় এবার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় খুব কাকতালীয়ভাবে একটি খুনের ঘটনার অভিযোগে নাম জড়ানোর পর দীর্ঘদিনের কংগ্রেস কর্মী, কংগ্রেস নেতা, তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, মানে কি এখন কি বিষয়টা? সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিশানা এখন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি বলছেন বুড়োবাবু ছিপ ফেলছেন। ওর চোখে ছানি পড়ে গেছে, কি নিশানা করবে? ওর কাহি পে নিশানা কাহি পে নিগাহে। হ্যাঁ, ও এখন ভালো করে চোখে দেখতে পায়। ও থাকার কথা ছিল কারাগারে, ওকে রেখেছে গ্রন্থাগারে, ওখানেও আরাম করুক। ও এমনিও চোখে দেখতে পায় না। ও কিন্তু এইসব বলে, শোনেন একটা কথা বলি, ও আর তো ও খেটে খাবার জায়গা নেই। হ্যাঁ, এখন এই সমস্ত বলে কয়ে আজ একে গাল দিয়ে, কাল ওকে গাল দিয়ে, পরশু শাহজাহানের কাছে মার খেয়ে এখন লোকাল নিজের ভোটার যারা ওকে নির্বাচিত করেছে তারা ঝেঁটা দেখাচ্ছে। যারা ওকে নির্বাচিত করেছে তারা ওকে ঝেঁটা দেখাচ্ছে, গো ব্যাক বলছে, এ আবার একে তাকে গাল দিয়ে বেড়াচ্ছে। রেজ্জাক মোল্লার ব্যাপারটা ছিল না, যে হেলে ধরতে পারে না, কেউতে ধরতে এসছে, ওর জন্য আমার এই কথাটাই রইল। ওকে নিয়ে আর কি কথা বলবো? দূর। অনেক ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। একেবারে দূর করেই সিদ্দিকুল্লাহর কথা উড়িয়ে দিলেন। সত্যি সত্যি উড়িয়ে দেওয়ার মতোই সিদ্দিকুল্লাহ কিছু বলেছেন নাকি তার কথার মধ্যে আদৌ কোনো দমটম আছে সেটা বোঝা যাবে সামনের দিনে। যদিও মন্তেশ্বরের সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে যে বিক্ষোভ, তার জেরে এখনো পর্যন্ত গ্রেফতারি হয়েছে, কিন্তু সিদ্দিকুল্লাহ যেমনটা চেয়েছিলেন ঠিক সেমনভাবে তাদেরকে কাউকেই দল থেকে তাড়ানো হয়নি। সিদ্দিকুল্লাহ ভবিষ্যতে কি করেন সেদিকে নিশ্চিত আমাদের নজর থাকবে। এবার একটু মালদার দিকে নজর রাখি, তার কারণ বিডিএ অফিস চত্বরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছিল। ঠিক সেখানেই দুই তৃণমূল নেতার আকচাকচি দেখা যায়। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনায় প্রকাশ্যে শাসক কোন্দল, কিন্তু এই আকচাকচির কারণটা কি সেটাই আমাদের রিপোর্টার সুব্রতোষের কাছ থেকে জানার চেষ্টা করি। সুব্রতোষ, দেখো, হরিশ্চন্দ্রপুরে বিডিও অফিস, যে সেই অফিসে সদ্ভাব ভবন যে রয়েছে, সেই সরকারি সদ্ভাব ভবনে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা সেটা করা হচ্ছিল। এর নেতৃত্বে ছিলেন ওখানকার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন, এবং সেখানে তার প্রতিদ্বন্দ্বী, মানে দলগতভাবে সেই এলাকাতে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে আসা সেখানকারই জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সে সদস্য বুলবুল খান, এবং তাকে পাশে নিয়ে যখন তিনি বলছিলেন, হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলেন তাজমুল হোসেন এবং সরাসরি বুলবুল খানের বিরুদ্ধে একের পর এক মানে আক্রমণ শানাতে থাকেন। তিনি বলেন যে বহু নেতা উঠে আসছে, তারা কি করে জেলা পরিষদের টিকিট পেয়েছেন সেটা তার জানা আছে, এখন তারাই নাকি তার বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরপরে বুলবুল খান উঠে পড়ে বলেন যে আমাকে এখনই 2 মিনিটের জন্য বক্তব্য রাখতে দিতে হবে। প্রায় তিনি মাইক কাটতে যান, এরপরে দুজনের মধ্যে বচসা, অনুগামীদের মধ্যে ধস্তাধস্তি, একটা শোরগোল পড়ে যায় পুরো ইয়ে দিয়ে, মানে তুলকালাম কাণ্ড এক কথায় বলা যায়। এই নিয়ে বিতর্ক যেমন শুরু হয়েছে, দোষকন্দল যেমন সামনে এসছে, প্রশ্ন আর একটা, যে সরকারি ভবনে সেখানে দলীয় মানে একটা সভা কি করে হচ্ছে, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা একটা সরকারি ভবনে কি করে হচ্ছে, এই বিষয়ে বিডিওকে জিজ্ঞেস করলে বিডিও বলেন যে তিনি নাকি জানেন না। তো তাহলে এটাও কিন্তু একটা বড় বিতর্ক। একদিকে পরিস্থিতি তৈরি হয়েছে না, আন্দাজ পাচ্ছে এই সুব্রতোষ, কিন্তু আমাদের দর্শকদেরকে তাদের বক্তব্যগুলো বরং শোনাই, তাহলে তারাও আরো পরিষ্কার বুঝতে পারবেন। আজকে যারা যে বলছে যে আমি নিজে খুব বড় বড় নেতা হয়ে গেছি, ওই কোথা থেকে নেতা হয়েছে আমরা তো দেখেছি। এই পঞ্চায়েতের সময় কে কি রকম নেতা হলো, কোথা থেকে হলো,
কে কোথা থেকে টিকিট দিল সেটা তো আমরা জানি, কাকে কখন মানুষ করলাম। আজকে হয়তো বড় বড় নেতা হতে পারে, কিন্তু সবাই যে আমরা মানুষ করে যে আমরা কারো হিংসা করি, কি জন্য আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই এখন তো টিকিটের কোনো আলোচনা নেই। এবার তিনি এমনি কেন করছেন সেটা তো আমি বুঝতে পারছি। তো তিনি হয়তো বুঝতে পারছেন যে হয়তো আমি টিকিট পাবো কি পাবো না, এই বলে হয়তো তিনি মানসিক চাপ নিচ্ছেন, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আমার কথাটা হচ্ছে যে পার্টির আভ্যন্তরীণের ব্যাপারে তো আর কিছু বলা যায় না। আমার কথাটা হচ্ছে যে পার্টির আভ্যন্তরীণের ব্যাপারে তো আর কিছু বলা যায় না। এটা হওয়া সমীচীন নয়, যে কোনো একটা ইনার মিটিং, পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমীচীন নয়। কারণ বড় পরিবার, মতের অমিল হয় একটু, আবার পরে ঠিক হয়ে যায়। সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে, এ ওর ঘরে দোষ চাপাচ্ছে, এ ওকে সন্দেহ করছে। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে। বৃদ্ধ বাম নেতাকে রাস্তায় ফেলে পেটানোর 7 দিন পর অবশেষে বহিষ্কার বেবি কোলে। রাজ্য জুড়ে তীব্র সমালোচনার মুখে বেবিকে বহিষ্কারই করল তৃণমূল। যদিও এর আগে বেবিকে শোকজ করা হয়েছিল, আর সেই শোকজের উত্তরেও বেবি বিন্দুমাত্র অনুতাপ প্রকাশ করেননি, বরং বলেছিলেন তিনি যা করেছেন ঠিকই করেছেন। নিজের কাজের পক্ষে আরও বেশ কিছু যুক্তি দিয়েছিলেন। 30শে জুন খড়গপুরের রাস্তায় ফেলে বৃদ্ধ বাম নেতা অনিল দাসকে মারধর করেন বেবি। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়, রাজ্য জুড়ে ছিচিক্ষার রব ওঠে। দলের শোকজের জবাবেও বেপরোয়া ছিলেন রীতিমতো বেবি। অনুতপ্ত হওয়ার পরিবর্তে বৃদ্ধ অনিলকেই দায়ী করেছিলেন তিনি। বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। এই মুহূর্তে অনিল দাস যে বাম নেতাকে এমন ভয়ঙ্করভাবে মারধর করেন বেবি রাস্তায় ফেলে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এর আগেও তিনি TV9 বাংলায় সরাসরি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অনিলবাবু, অবশেষে বেবি কোলেকে তৃণমূল তার দল বহিষ্কার করলো 7 দিন পর, আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে, বেবি কোলের এই অসামাজিক কাজকর্ম খড়গপুর শহরে বিভিন্ন জায়গায় একটার পর একটা ঘটনা ঘটিয়ে এসে বেড়াচ্ছে বহুদিন থেকে, এবং পুলিশের সহযোগিতাতেই এ করছিল। আমার যেটা বলার, যে দিতে হলেও দল ভালো সিদ্ধান্ত নিল। সুজয় হাজরা প্রথম থেকেই তার বক্তব্য জানিয়ে দিয়েছিলেন, সভাপতি যিনি। এইরকম অসংখ্য বেবি কোলে এই দলটাকে তলানিতে নিয়ে যাচ্ছে। আমি দেরিতে হলেও তাকে তাড়ানোর জন্য খুশি, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করলো না, যেটা অনেক আগে করার কথা। খড়গপুর শহরের মানুষের সোশ্যাল মিডিয়ায় ঝড়, সাংবাদিক বন্ধুদের নিউজ এবং খড়গপুর বাসীর যে উদ্বিগ্ন অবস্থায় ছিল, তাতে করে মানুষ স্বস্তি পেল। এই জয় মানুষের জয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। অনিল দাস, খড়গপুরের বাম নেতা, বৃদ্ধ বাম নেতা, যাকে রাস্তায় ফেলে বেবি কোলের মারধরের এই ছবি ভাইরাল হয় এবং তারপরেই তার দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাকে শোকজ করে। সেই শোকজের উত্তরেও কোনো রকম অনুতাপ প্রকাশ করেননি বেবি, বরং যা করেছি ঠিক করেছি টাইপের উত্তর দেন এবং তারপর আজকে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দেবব্রত আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি খড়গপুর থেকে সরাসরি। দেবব্রত, 7 দিন পর তৃণমূল বহিষ্কার করলো, কতদিন পর পুলিশ গ্রেফতার করতে পারে বলে জানাচ্ছে?
দেখো পুলিশ কতদিন বাদে গ্রেপ্তার করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দেখা দিয়েছে। তবে যে মানে বেবি কোলের মাথায় যার হাত ছিল, এতক্ষণ যেটা মনে করছিল শাসক দলের যে হাত ছিল, সেই হাত কিন্তু ইতিমধ্যেই সরে গেছে। শাসক দলের রাজ্য সভাপতির নির্দেশে সেই ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে এরপরে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয়, যে প্রশাসন বা পুলিশ কবে তাকে গ্রেপ্তার করে, এটা কিন্তু খড়গপুরবাসীর প্রশ্ন, এবং সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে আমাদের মাধ্যমে, যে এবং সাধারণ মানুষও বারবার সেই প্রশ্নটাই কিন্তু করছেন যে কবে বেবি কোলে অ্যারেস্ট হবে। এই প্রশ্নের উত্তরে একমাত্র পুলিশই দিতে পারবে, যদিও এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছায়নি। ধন্যবাদ দেবব্রত। এই মুহূর্তে আরেকটি বড় খবরে নজর রাখছি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীকে আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো হরিহর থানার পুলিশ। কৌশিকের কাছ থেকে জানবো যে মানে কি কি ঠিক পাওয়া গিয়েছে তার কাছ থেকে। কৌশিক, দেখো একটি কারবাইন পাওয়া গেছে এবং এর যে আগ্নেয়াস্ত্র কারবারি সেটা কিন্তু পুলিশ জানাচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী শাহজামাল শেখ, যিনি তৃণমূল নেতা, তিনি কিন্তু শুধুমাত্র যে একটা আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন এমনটা নয়, এরকম এর আগে তিনি কারবার করেছেন। তিনি যখন বিক্রির উদ্দেশ্যে একটা আমবাগানে গেছিলেন গতকাল রাতে স্বরূপপুর এলাকায়, সেই সময় কিন্তু পুলিশ পাকড়াও করে। সেখান থেকে আরও রহস্য ঘনীভূত হচ্ছে যে কতজনকে এরকম আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে বা ইনি কোথা থেকে আনছে, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। তবে এই হরিহরপাড়ায় কিন্তু একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে এবং হরিহরপাড়ার ঠিক পাশের দিকে যদি যাওয়া যায়, সেখানে ডোমকল, সেখানেও কিন্তু আগ্নেয়াস্ত্রের কারখানা, অর্থাৎ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা সামনে এসেছে এবং সেই তারপর থেকে কিন্তু আরো রহস্য ঘনীভূত হচ্ছে যে কি উদ্দেশ্যে এইসব কারবারি। প্রাইজ পাবে তৃণমূল দলে, দর বেড়ে যাবে। আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে, বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে, মারামারি করতে হবে, টাকা কামাতে হবে, গুন্ডাগিরি করতে হবে, ভোট লুট করতে হবে। এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে। এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে, কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে। কাটোয়া রাজুয়ায় বিস্ফোরণের 4 দিন, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছেছে। মিলল মানব দেহের পোড়া অংশ, বুড়ো আঙুলের টুকরো। মৃত কারিগরের দেহাংশ বলে অনুমান। মিলেছে বোমা তৈরির মশলা ও পুড়ে যাওয়া সুতলির দড়ি। এখনো থমথমে গ্রাম, ফাঁকা রাস্তাঘাট। সন্ধ্যে নামতেই বাড়ি ঢুকে পড়ছেন প্রত্যেক মানুষজন যারা সেখানে রয়েছেন গ্রামবাসীরা। বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ, চলছে পুলিশি টহল। ফাটলো এরকম হয়েছে আগে? না না, কোনো কালে হয় না, জীবনে দেখি আমরা বলছি তো কোনোদিনই হয় না এরকম ঘটনা, কোনোদিন হয়নি। শোনার পরে এবার এখন মানুষের আতঙ্কটা হয়ে গেছে একটা, যে আবার কখনই হবে নাকি। সবারই তো বোমটা পড়া শুনে সবারই একটা আতঙ্ক হয়ে গেছে। আর এরা ভালো ছেলে, এরা কারো ঝগড়া ঝাঁটি কোনো কিছুতেই থাকে না। ওই বাড়ি দুজনকে ধরেছে, বাড়ি মালিক দুজনকে, বাড়ি মালিক দুজনকে ধরেছে। আর এই গ্রামে দুজনকে ধরেছে? হ্যাঁ, গ্রামে দুজনকে ধরেছে। ওরা কি যুক্ত ছিল ঘটনার সঙ্গে? ওরা যুক্ত ছিল বলি, ছিল না থাকলে বা ধরবে কেন? দেখি তো বিরাট কাজ করে ফেলেছে না, প্রচুর আতঙ্কের মধ্যে আমরা আছি। বাড়ি থেকে বের হতে পারি না, সন্ধ্যা হলে বাড়ি থেকে পড়ি। কেন? ছেলেমেয়েরা চিন্তা করে আতঙ্ক, ওই যে আবার বিস্ফোরণ। নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না খাতুনের বাড়িতে এনসিডব্লিউর দল। তামান্নার মায়ের সঙ্গে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ঘটনার দিন কি ঘটেছিল জানার চেষ্টা করেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। জাতীয় মহিলা কমিশনের সামনে কান্নায় ভেঙে পড়েন তামান্নার মা। গতকাল মহরমের অনুষ্ঠানে এলাকায় ছিলেন নবনির্বাচিত বিধায়ক। তামান্নার পরিবারের সঙ্গে দেখা করেননি তিনি, তা নিয়েই অসন্তোষ প্রকাশ করলেন অর্চনা মজুমদার। পুলিশি তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। যারা মেরেছে দিদি, তারা এসে ধরবে কি? তারা যত মারছে ইচ্ছে করে, তারা তাদেরকে ধরারই নেই। আর আমি, তারা মেরেছে, তারা চলে গেছে, আমি পড়ে গেছি। আমি আর মেয়েকে দেখছি, আমি আর ওদেরকে দেখছি না। ওদেরকে যা দেখছি আসছে, মেরে দিয়েছে, পড়ে গেছে, উঠে আমি আর ওদেরকে দেখছি না। বলছে পুলিশ আসবে, হাত দেওয়া হবে না, মেয়ে পড়ে থাকবে। আমার মাটা পড়ে আছে, কেউ হাত দেবে না, পুলিশ আসবে তো হবে। চোখটা কমিশনের সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ, ম্যান্ডেট। তো তাকে ফোন করি, তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয়, তা নাহলে হয়তো সেটাও পাওয়া যেত। তবে বাকি যেগুলো আছে দে আর আনসারেবল, ওদের উত্তর দিতে হবে।